কি গো রাজের মা, তোমার হলো? হ্যাঁ, হ্যালো, আমি তো রেডি। তুমি একা রেডি হলে তো হবে না। যার জন্য পাত্রী দেখতে যাওয়া, তোমার সেই গুণধর পুত্রটা কোথায়? সে কি রেডি হয়েছে? কেন গো, ও বের হয়নি? না, বের হয়নি তো। তাহলে মনে হয় ও এখন রেডি হচ্ছে। কি এখনো রেডি হচ্ছে? যাও গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসতে বলো। এদিকে বাবুল আমার বারবার কল দিয়ে জিজ্ঞেস করছে, আমরা আর কত দূর এগিয়েছি, আর কতক্ষণ লাগবে। আমি বারবার ওর জবাব দিতে পারছি না। আচ্ছা রাজের আব্বু, তুমি মাথা ঠান্ডা করে নিচে যাও, আমি রাজকে ডেকে নিয়ে বের হচ্ছি। গিয়ে বলো একটু তাড়াতাড়ি যেন হয়। আচ্ছা, যাচ্ছি। রাজের আম্মু গিয়ে রাজের দরজায় ধাক্কা দিয়ে বলল, কি রে রাজ, তোর হলো? হ্যাঁ আম্মু, হলো আর একটু। সে কখন থেকে রেডি হচ্ছিস তুই? বুঝলাম না বাবা, তোরা তো সময় কেন লাগে? আরে আম্মু, হয়ে গেছে, আর একটু। কখন থেকে বলছিস আর একটু আর একটু, কিন্তু তোর তো বের হওয়ার কোনো নামই নেই। আমার না হলে আমি বের হব কি করে বলো তো? ছেলে মানুষেরও যে রেডি হতে এত সময় লাগে, তোকে না দেখলে বোঝার উপায় ছিল না আমার। প্লিজ আম্মু, আর একটু অপেক্ষা করো না প্লিজ। তোর জন্য অপেক্ষা করে পরে তোর আব্বুর কথা শুনতে হবে। তুই তো ভালো করেই চিনিস তোর আব্বুকে। উনি রেগে গেলে কিন্তু ওনাকে সামলানো আমার মুশকিল হয়ে যায়, তাই বলছি একটু তাড়াতাড়ি কর বাবা। তাড়াতাড়ি তো করছি আম্মু, আর কত তাড়াতাড়ি করতে বলছো? দেখ, আমি এত কিছু জানি না, শুধু এটা বলে রাখি, তোর আব্বু আজ রেগে গেলে কিন্তু আমি ওনাকে কিছুতেই সামলাতে পারবো না। সব দায় তোর থাকবে বলে দিলাম। এমন সময় রাজ তার রুম থেকে বেরিয়ে এসে বলল, আচ্ছা আম্মু, চলো, তোমার কাউকে আর সামলাতে হবে না। এই দেখো, আমি পুরো রেডি হয়ে গিয়েছি। ও মা রাজ, তুই পাঞ্জাবি পরেছিস? হ্যাঁ আম্মু, কেন ভালো লাগছে না দেখতে আমায়? ভালো না লাগলে বলো, চেঞ্জ করে আসি। তোকে আর চেঞ্জ করতে হবে না, অনেক সুন্দর লাগছে তোকে। তাড়াতাড়ি চল, এবার তোর আব্বু গাড়ি নিয়ে নিচে অপেক্ষা করছে তো। সিঁড়ি দিয়ে নিচে যেতে যেতে রাজ বলল, আচ্ছা আম্মু, একটা কথা বলো তো। এখন আবার কি কথা? আচ্ছা আম্মু, শহরে কি পাত্রীর অভাব ছিল নাকি, যার কারণে আব্বু আমার জন্য গ্রামে পাত্রী দেখতে যাবে? কেন, তুই জানিস না আমরা গ্রামে কেন যাচ্ছি? কারণ আমরা এখন যাকে দেখতে যাচ্ছি সে তোর আব্বুর বন্ধু, বাবুল ভাইয়ের মেয়ে। আব্বুর বন্ধুর মেয়ে বলে যে তাকেই বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই আম্মু। কোলে সমস্যাটা কি? তাছাড়া তো শুনেছি মেয়েটা নাকি দেখতে খুব সুন্দর আর শিক্ষিতাও। মানলাম মেয়েটা দেখতে সুন্দরী শিক্ষিতা, কিন্তু শহরে কি সুন্দরী শিক্ষিতা মেয়ে নাই নাকি, যে অজপাড়া গায়ে গিয়ে আমায় বিয়ে করতে হবে? ওই তোর যা বলার আমায় না বলে তোর আব্বুকে গিয়ে বল যা। ওরে বাবারে, খাইছে আমারে। আর মানুষ পেলে না এসব জিজ্ঞেস করার? তুমি জানো না আমি ওই লোকটাকে জমের মতো ভয় পাই। তাহলে আমায় কেন বলছিস? যে রাগ মানুষটার আমার ভয় লাগে কোনো কিছু বলতে থাকে। তুমিও ভয় পাও? দেখ রাজ, হাসবি না বলে দিলাম। আচ্ছা আম্মু, বাদ দাও, তোমায় আব্বুকে কিছু জিজ্ঞেস করতে হবে না, চলো যাই। হ্যাঁ চল। রাজ তার আম্মু আব্বুর সাথে এখন গাড়িতে করে গ্রামে যাচ্ছে জান্নাতিকে দেখতে। যেতে যেতে চলেন গল্পের নায়ক নায়িকার পরিচয়টা দিয়ে দেয়। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে রাজই এই গল্পের নায়ক। হ্যাঁ, আপনাদের ধারণা ঠিক, ও নায়ক। রাজের পুরো নাম আরিয়ান আহমেদ রাজ, ডাকনাম রাজ। মা বাবার একমাত্র সন্তান সে। 2 বছর হলো অনার্স পাশ করে মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। অনার্স শেষ করার পর তার না পড়াশোনায় মন আছে, আর না কোনো কাজে মন আছে। কি যে হলো, তার সারাদিন বন্ধুদের সাথে শুধু আড্ডাবাজি করে বেড়ায়। রাত দুপুরে ডিস্কোতে গিয়ে নাচানাচি হই হুল্লোড়, শেষ রাতে মদ খেয়ে বাড়ি ফেরা, এইসবই প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে তার। ছেলের এসব কর্মকাণ্ডে রাজের আম্মুর অবশ্য কিছু যায় আসে না, কারণ ওনার ধারণা শহরের ছেলেরা বিয়ের আগে এমন একটু আধটু করেই থাকে, এটা কোনো দোষের কিছু না। কিন্তু রাজের এমন কর্মকাণ্ডে তার আব্বু অতিষ্ঠ হয়ে গেছেন। অনেক চেষ্টা করে ছেলেকে কাজে মন দেওয়াতে পারছেন না তিনি। রাজের আব্বু মনে করেন রাজ হঠাৎ করে এমন হয়ে যাওয়ার পিছনে হয়তো কিছু বন্ধুই দায়ী। কারণ একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। রাজের ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে। অসৎ কিছু বন্ধুর পাল্লায় পড়ে রাজ এমন হয়ে গিয়েছে।
অনার্স পাশ করার পর বাবা বেশিরভাগ সময় ব্যবসায়িক কাজে শহরের বাইরে ছিলেন। ছেলের হঠাৎ এমন অধঃপতন হবে ভাবতে পারেননি তিনি। বাড়িতে তেমন একটা আসতেও পারেননি, তাই শাসন করতে পারেনি। এদিকে একমাত্র সন্তান বলে আম্মু তেমন একটা কিছু বলেননি। শাসনের অভাবে তাদের ছেলেটা আজ এমন হয়ে গিয়েছে। তাই আব্বু ইচ্ছে করেই ছেলের বিয়ে গ্রামে দিতে চাচ্ছেন, যেন গ্রামের বউয়ের ভালোবাসাতে ছেলেটা আবার আগের মতো হয়ে যায়। যাকে দেখতে তারা গ্রামে যাচ্ছে তার নাম হচ্ছে জান্নাতি ইসলাম মৌ। ডাকনাম মৌ। মৌ এবার অনার্স পাশ করেছে। এক ভাই এক বোন। পরিবারের তারা দুজন ছাড়াও আছে মা, বাবা, চাচা, চাচি, চাচাতো 2 ভাই আর দাদি। যৌথ পরিবারের মানুষ মৌ। দেখতে সুন্দরী হলেও তার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। পরিবার পর্ব শেষ, এবার গল্পে ফিরে যাই। রাজ গাড়িতে বসে আব্বুর দিকে তাকিয়ে মনে মনে বলল, আব্বু, তুমি আমায় গ্রামে নিয়ে যতই মেয়ে দেখাও না কেন, আমি কিন্তু কিছুতেই গ্রামের ওই হাবলাকান্ত মেয়ে বিয়ে করব না। আমি শহরে মানুষ এবং আমি শহরের কাউকেই বিয়ে করব। মেয়েটার বাড়িতে যাই একবার, বলবো এই মেয়ে আমার পছন্দ হয়নি। রাজের এসব ভাবনার মাঝেই তাদের গাড়িটা থেমে গেল। রাজ বলল, কি হলো, গাড়ি থামালো কেন? রাজের আব্বু বলল, নেমে আয়, আমরা চলে এসেছি। রাজ গাড়ি থেকে আব্বু আব্বুর পিছনে পিছনে মৌদের বাড়ির ভিতরে আসলো। এসে একটা রুমে বসলো তারা। খাওয়া দাওয়া শেষ করে মৌকে তাদের সামনে নিয়ে আসা হলো। রাজ তো মৌকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছে। রাজ বুঝতেই পারছে না মৌ কি সত্যি মানুষ, নাকি পরিস্থান থেকে ভুল করে উড়ে আসা কোনো এক পরী। মৌয়ের দিকে থেকে যেন রাজ দৃষ্টিই ফেরাতে পারছে না। রাজ মনে মনে ভাবছে, একটা মেয়ে এত সুন্দর হয় কি করে, তাও আবার গ্রামে বসবাস করে। নিজের চোখে না দেখলে বোঝার উপায় ছিল না যে গ্রামের মেয়েরাও সুন্দর হয়। রাজের এসব ভাবনার মাঝেই তার আব্বু আম্মুকে নিয়ে বাইরে বেরিয়ে আসলো, যেন দুজন নিরালায় বসে কিছু সময় কথা বলতে পারে। আব্বু আম্মু কখন বাইরে বেরিয়ে পড়েছে রাজের সেদিকে কোনো খেয়ালই নেই। আব্বু আম্মু বাইরে চলে যাওয়ার সুযোগে মৌয়ের চাচাতো বোন মিম দুষ্টু এক হাসি দিয়ে রাজের কানের কাছে এসে ফিসফিস করে বলল, এই যে মিস্টার, এইভাবে আমার বোনের দিকে আর কতক্ষণ তাকিয়ে থাকবেন? কিছু তো বলেন। মিমের ডাকে রাজের হঠাৎ ঘোর কাটল। মিম হা 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 করে হেসে বলল, কি মশাই, পছন্দ হলো আমার বোনকে? রাজ কি উত্তর দিবে ভেবেই পাচ্ছে না, তাই রাজ বলল, না মানে বুঝেছি। আর মানে করতে হবে না। আমি গিয়ে সবাইকে বলছি পাত্রের মেয়ে পছন্দ হয়ে গিয়েছে, ঠিক আছে? এই মেয়ে, আমি কখন বললাম যে তোমার বোনকে আমার পছন্দ হয়েছে? বলতে হবে কেন? আমি নিজেই আপনার হাবভাবে বুঝে নিয়েছি যে আমার বোনকে আপনার পছন্দ হয়েছে। না, আমার ওকে পছন্দ হয়নি। পছন্দ যদি নাই হয় তাহলে এতক্ষণ যাবত ওর দিকে এমন ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিলেন কেন? কই, কখন তাকিয়েছিলাম আমি? ও মা, কি মিথ্যুক রে বাবা! আমি নিজে দেখলাম কেমন হ্যাবলার মতো আমার বোনকে দেখছিল, আর এখন বলে তাকাইনি। আমি মোটেও হ্যাবলার মতো তাকাইনি। তাহলে কিসের মতো তাকিয়েছিলেন? বানরের মতো? আমি কোনো কিছুর মতোই তাকাইনি। হয়েছে, লজ্জা পেয়ে আর কষ্ট করে আপনাকে মিথ্যে কথাগুলো বলতে হবে না। আমি যা বুঝার বুঝে নিয়েছি। এখন আমি বরং যাই, গিয়ে সবাইকে খুশির খবরটা দিয়ে আসি যে আপনার আমার বোনকে খুব পছন্দ হয়ে গিয়েছে। এই মেয়ে, এবার কিন্তু তুমি একটু বেশি বেশি করে ফেলছো। আমার কিন্তু তোমার বোনকে মোটেও পছন্দ হয়নি। অযথা এসব কেন বলতে যাবে? রাজের এমন কথা শুনে মৌ এবার বসা থেকে দাঁড়িয়ে গেল। রাগের দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে বলল, আমাকে কি আপনার সত্যিই পছন্দ হয়নি? না, হয়নি। না হওয়ার কারণটা কি জানতে পারি? সেটা আপনাকে কেন বলবো আমি? বলতে বলেছি তাই বলবেন। যদি না বলি? না বললে আপনাকে এখান থেকে কোথাও যেতে দিব না আমি। মগের মুল্লুক নাকি? আপনি বললেই কি আমার আপনার কথা শুনতে হবে নাকি? হ্যাঁ, শুনতে হবে, কারণ আমায় জানতে হবে তো আমার মাঝে কি এমন কম আছে যার কারণে আপনার আমায় পছন্দ হলো না। আছে, অনেক কিছুই কম আছে। যেমন? যেমন কিছু না, মানে আমি আপনাকে বলবো না। না বললে আমি ধরে নিলাম আপনার আমাকে পছন্দ হয়েছে। মোটেই না। তাহলে বলেন কি কম আছে। বলবো না। ওকে, বলতে হবে না। এখন আমি সবাইকে ডেকে নিয়ে এসে বলবো
আপনার আমায় খুব পছন্দ হয়েছে এবং আপনি আজই আমায় বিয়ে করতে চান। কী সব আজে বাজে কথা বলছেন আপনি? মাথা কি ঠিক আছে আপনার? হ্যাঁ, পুরোপুরি ঠিক আছে এবং সুস্থ মস্তিষ্কে এই কথাগুলো বলছি আপনাকে। আচ্ছা, আপনারা গ্রামের মেয়েরা বুঝি এইভাবেই শহরের ছেলেদের ফাঁসিয়ে বিয়ে করেন? ও মিস্টার, মুখ সামলে কথা বলেন। ফাঁসিয়ে বিয়ে করি মানে? মনে হচ্ছে এইভাবে জোর জবরদস্তি করে টাকার জন্য জোর করে বিয়ে করেন। এই মিস্টার শোনেন, আমরা গ্রামের মানুষরা দরিদ্র হতে পারি কিন্তু আপনাদের মতো লোভী নয়। কি আমরা লোভী? তা নয় তো কি? ফালতু মেয়ে একটা। এই জন্যেই আমার গ্রামের মেয়েদের সহ্য হয় না। আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, এক্ষুনি চলে যাব। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আপনাকে এখান থেকে যেতে দিবে কে শুনি? দেখেন, ভালো হচ্ছে না কিন্তু। খারাপটা কি হয় সেটাই তো আমি দেখতে চাই। এই মিম, যা তো গিয়ে সবাইকে ডেকে নিয়ে আয়। আমরা দুজন আজ এখনই বিয়ে করব। হ্যাঁ আপু, যাচ্ছি। তারপর মিম গিয়ে সবাইকে নিয়ে আসলো। সবাই তো কথাটা শুনে মহা খুশি। তারা সকলে বলল তাহলে আজই বিয়ে হয়ে যাক, আর দেরি কেন। রাজ আব্বুকে ভীষণ ভয় পায়, তাই আম্মুকে বলল, আম্মু একটু শোনো, কি শুনতাম এখন আবার? একটু শোনো না প্লিজ। দূর, তোকে নিয়ে আর পাই না আমি। এখন আমার শোনাশুনের এত সময় নাই। আমি গিয়ে বিয়ের ব্যবস্থা করি। যা বলার বিয়ে করে বউ নিয়ে গিয়ে বাড়িতে বলিস। দূর আম্মু, এই বিপদের সময় তোমায়ও পাশে পেলাম না আমি। এখন যে কি করি। মৌ পাশে বসে মিটিমিটি হাসছে। রাজের দিকে রাগে জ্বলে যাচ্ছে আর মৌকে বলছে, জোর করে আমায় বিয়ে করেছেন তো আমিও এর শোধ কি করে নেই দেখবেন আপনি। মৌ বলল, আপনি আমার কচু করবেন। রাজ মনে মনে বলল, হেসে নেন, যত পারেন হেসে নেন আপনি। বিয়েটা হোক না, বাড়ি যাই আগে, তারপর আপনাকে বোঝাবো রাজ কি জিনিস। রাজ আর মৌকে এক রুমে বসিয়ে দিয়ে সকলে ব্যস্ত হয়ে পড়েছে বিয়ের জোগাড় করতে। এর মাঝে কাজী সাহেবও চলে আসছেন। একটু পর বিয়ে পড়ানো শুরু করবেন। সকলের উপস্থিতি দেখে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিলেন। এক পর্যায়ে বিয়ে সম্পূর্ণ হলো। সকলের থেকে বিদায় নিয়ে রাজের পরিবার মৌকে শহরে নিয়ে চলে আসলো। রাজ বিয়ে করে যতটা না অবাক হয়েছে, বাড়ি ফিরে এর চেয়ে বেশি অবাক হয়েছে। কারণ রাজ বাড়িতে এসে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কারণ রাজবাড়িতে এসে রুমে গিয়ে দেখলো তার পুরো রুম ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। রুমের হঠাৎ এই অবস্থা দেখে রাজ কিছুটা ভূত দেখার মতো চমকে গেল। তারপর নিজেকে কিছুটা সামলিয়ে মনে মনে বলল, গ্রামে যাওয়ার আগে তো আমার ঘরে কোনো ফুলের অস্তিত্ব ছিল না, তাহলে হঠাৎ করে এই ঘরে ফুল আসলো কিভাবে? নিজেই রুম তো আজ নিজের চিনতে কষ্ট হচ্ছে আমার। আচ্ছা, হঠাৎ করে কে করলো এসব? আম্মু আব্বু যে করেছে ধরে নিব, তাও তো না, কারণ তারা তো সকাল থেকে আমার সাথে ছিল। তাহলে কে করলো? দূর, আমার মাথায় কিছু আসছে না। দেখি তো আম্মুকে ডেকে এই বিষয়ে আম্মু কিছু জানে কিনা। যেই ভাবা সেই কাজ। আম্মু আম্মু বলে চিল্লাতে শুরু করে দিল। রাজের এমন চিল্লানোর শব্দ শুনে আম্মু কিছুটা ভয় পেয়ে দৌড়ে তার রুমে আসলো। এসে বলল, কিরে, কি হয়েছে? আর এমন করে চিল্লাছিস বা কেন? আমার রুমে এসব কি? দেখতে তো পারছিস ফুল, আবার জিজ্ঞেস করছিস কেন? জিজ্ঞাসা করছে এই জন্য যে আমার রুম ফুল দিয়ে এমন করে সাজানো হলো কেন। বিয়ের দিন মানুষ ফুল দিয়ে কেন রুম সাজায়, তুই জানিস না নাকি? বিয়ে? হা হা হা। এভাবে হাসছিস কেন পাগলের মতো? হাসছি কারণ আজ আমার বিয়ে হলো নাকি ফাঁসি দেওয়া হলো সেটাই তো ঠিক মতো বুঝতে পারছি না। কি সব আবল তাবল বলছিস? ফাঁসি হবে কেন? আজ তো তোর বিয়ে হয়েছে। আজ তোদের বাসরাত বলেই তো ফুল নিয়ে আমার সাজানো হয়েছে। কিন্তু তোমরা তো আমার সাথে গ্রামে ছিলে, তাহলে রুমটা কে সাজালো? কে আবার সাজাবে? ফুলের দোকানের লোক এসে সাজিয়ে দিয়ে গেছে। বাড়ির চাবি তো আমাদের কাছে ছিল, তাহলে ওরা এসে কি করে রুম সাজালো? ও মা, কি করে আবার সাজাবে? তোর আব্বু তো গ্রামে যাওয়ার আগেই ওদের সাথে কথা বলে বাড়ির চাবি দিয়ে সব ঠিক করে গেছেন। তার মানে
আমায় গ্রামে নিয়ে গিয়ে বিয়ে করানো, ফুল দিয়ে রুম সাজানো, সব প্ল্যান আগে থেকেই করা ছিল। হ্যাঁ, কেন? আমি কি বোকা? এ বিষয়ে কিছুই জানতে পারলাম না। জানলে কি হতো? জানলে আমি কিছুতেই গ্রামে যেতে রাজি হতাম না। হ্যাঁ, জানি তো। তাই জন্যই তো তোকে আগে থেকে কিছু জানাইনি। তোমরা আমার আড়ালে এত বড় একটা গেম খেললে, আর আমি কিছু বুঝতেই পারলাম না। বুঝলে তো তুই যেতে চাইতি না, তাই বাধ্য হয়ে এমন করেছি। গ্রামে আমার সাথে যা যা হলো, ওই মেয়েটা আমায় যা যা বলল, সব তাহলে তোমাদের প্ল্যান ছিল? হ্যাঁ, সব আমাদের প্ল্যান ছিল, আর মৌ সব আমাদের কথাতেই করেছে। কিন্তু আমার সাথে এমন করার কারণটা কি আম্মু? পিছন থেকে রাজের আব্বু এসে বলল, কারণটা আমি বলি। কারণ হলো দিন দিন তোর যা অধপতন হচ্ছে, আমার আর তোর উপর ভরসা রাখতে পারছিলাম না। তুই আমাদের একমাত্র সন্তান, আমাদের দুইজনের বয়স হয়ে যাচ্ছে। ওই এই বয়সে তুই আমার ব্যবসা সব দায়িত্ব নিয়ে কাঁধে নিয়ে আমায় একটু অবসর দিবি, তা না করে বন্ধুদের সাথে আড্ডাবাজি মেতে উঠেছিস, রাত দুপুরে বাড়িতে ফিরছিস। এভাবে চলতে থাকলে বেশি দিন লাগবো না তোর ধ্বংস হতে। তাই বাধ্য হয়ে তোর বিয়ে করিয়ে দিলাম, যেন বউয়ের ভালোবাসায় নিজেকে শুধরে নিস। কিন্তু আব্বু, তাই জন্য তো আমাদের শহরেও কত মেয়ে ছিল। তুমি বিয়ের জন্য গ্রামে কেন গেলে? শহরের মেয়েদের উগ্র চলাফেরা আমার একদমই পছন্দ না। শহরের কোনো মেয়েকে ঘরের বউ করে আনলে তোর এই নষ্ট হওয়া জীবন থেকে ফিরিয়ে আনা দূরের কথা, তোকে আর অন্ধকারে ঠেলে দিত। তার জন্য আমি তোকে গ্রামে বিয়ে করিয়েছি। রাজ আর কিছু বলতে পারল না, একদম চুপ হয়ে গেল। রাজের চুপ থাকা দেখে আপু বলল, দেখ রাজ, পৃথিবীতে কোনো বাবা মা কখনো তাদের সন্তানের খারাপ চায় না। আমি তোর ভালোর কথা চিন্তা করেই সবকিছু করেছি। রাজ মনে মনে বলল, আব্বু, তুমি আজও সেকালেই পড়ে রইলে। আধুনিক সভ্যতায় বসবাস করেও নিজেকে আধুনিক করতে পারলে না। শহরের মেয়ে থাকতে আমার জন্য গ্রাম থেকে এক জঙ্গলি ধরে এনেছো। তুমি আমায় যতই জ্ঞান দাও না কেন, এই মেয়েকে আমি কিছুতেই মেনে নিব না। আর এই মেয়ের জন্য আমি কখনো আমার স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারবো না। এতদিন আমি যেভাবে চলেছি, এখনো আমি সেইভাবেই চলবো। রাজের এসব চিন্তার মাঝেই মৌ দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ আম্মুর চোখ পড়ল মৌয়ের দিকে। আম্মু মৌকে দেখে বলল, আরে মা, তুই এসেছিস? তা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। মৌ ভিতরে চলে আসলো। মৌকে দেখে রাজের আব্বু বলল, রাজের আম্মু, চলো এবার আমরা আমাদের রুমে যাই। হ্যাঁ, তাই ভালো, চলো যাই আমরা। আব্বু আম্মু দুজন মৌকে রাজের রুমে রেখে বেরিয়ে পড়লো। আব্বু আম্মু চলে যাওয়ার পর রাজ ফ্রেশ হতে চলে গেল। মৌ ততক্ষণে খাটের উপর গিয়ে বসলো। কিছুক্ষণ পর রাজ ফ্রেশ হয়ে বের হয়ে এলো। রাজকে দেখে মৌ খাট থেকে নিচে নেমে এলো এবং তাকে পায়ে হাত দিয়ে সালাম করলো। রাজ পা সরিয়ে নিয়ে বলল, আদিক্ষেতা হচ্ছে এখন আমাকে সালাম করে, তাই না? মৌ বলল, এসব আপনি কি বলছেন? আদিক্ষেতা হবে কেন? বিয়ের রাতে স্বামীকে পা ধরে সালাম করতে হয়, এটাই তো নিয়ম। এসব নিয়ম না আপনার কাছেই রেখে দেন। আমার এসবের কোনো প্রয়োজন নাই, কারণ আমি আপনাকে আমার বউ হিসেবে কখনো মানব না। মানা না মানা পরের কথা, সব সময়ই বলে দিবে মানবেন কিনা। না মানলে অবশ্য আপনার কিছু আসবে যাবে না, কারণ আপনার সব প্ল্যান তো এখন সাকসেসফুল হয়ে গেছে, তাই না? এখন আপনি পায়ের উপর পা তুলে রাজরানী হয়ে থাকতে পারবেন। আপনি কি বলছেন এসব? কোনো ভুল কিছু বললাম নাকি? আমাদের টাকার জন্যই তো এমন জোর করে আমাকে বিয়েটা করলেন আপনি। না, আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনাদের টাকার উপর আমার বিন্দুমাত্র লোভ নাই। আমি শুধু আপনার আব্বুর কথা রাখতে বাধ্য হয়ে বিয়েটা করেছি। আব্বু বলল, আর আপনি কোনো স্বার্থ ছাড়া রাজি হয়ে গেলেন, এটা আমায় মানতে বলছেন? দেখেন মিস্টার রাজ, আপনার সাথে এই মুহূর্তে ঝগড়া করার আমার বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না। আমার ভীষণ ঘুম পেয়েছে, দয়া করে একটু সরে বসেন আর আমায় ঘুমাতে দেন। এই, আপনি এখন আমার খাটে ঘুমাবেন নাকি? তা নয় তো কি? ও মা গো, খাইছে আমারে জোর করে বিয়ে বসেছে, আবার এসেছে আমার সাথে এক বিছানায় ঘুমাতে। কেন, তাতে সমস্যাটা কি? সমস্যা অনেক।
কিছু নামেন আগে, আমার খাট থেকে নামেন বলছি। কেন নামবো শুনি? কারণ আমি আপনার সাথে এক বিছানায় থাকতে পারবো না। তাহলে এক কাজ করেন, আপনি সোফায় গিয়ে ঘুমোন। কি, আমার রুম আমি সোফায় ঘুমাবো মানেটা কি? কি করবেন তাহলে, যেহেতু আপনি আমার সাথে ঘুমোবেন না? আপনি গিয়ে সোফায় ঘুমান, আমি আমার খাটে ঘুমাবো। কি আমার খাট শুরু করলেন কেন? শোনেন, আজ থেকে এ খাট এ রুম আমাদের দুজনের, বুঝেছেন? দুজনের মানেটা কি? কে আপনি? কেন আপনি জানেন না আমি আপনার বিয়ে করা একমাত্র বউ? জোর করে বিয়ে করলেই বউ পাওয়া যায় না। জোর করে হোক আর যেইভাবেই হোক, বিয়ে যেহেতু হয়ে গিয়েছে সেহেতু আমি আপনার বউই, আর এই খাটেই আমি ঘুমাবো। মগের মুল্লুক নাকি? উড়ে এসে জুড়ে বসেছেন নাকি? না, উড়ে আসেনি তো, আপনাদের সাথে গাড়িতে করে এসেছি। ও মা, এই মেয়ে তো দেখছি হেব্বি শেয়ানা, কথাই পারা যায় না। হ্যাঁ, আমি সে আনাই। এখন বলেন, ঘুমাতে দিবেন নাকি মা বাবাকে ডেকে আনবো? আচ্ছা আচ্ছা ঘুমান, ওদের ডাকতে হবে না। মৌ হাহা করে হেসে বলল, মিস্টার রাজ, দেখলেন তো সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে বাঁকাতে হয়? আচ্ছা আচ্ছা ঘুমান, ওদের ডাকতে হবে না। দেখেন, কথা বললে কথা বাড়বে। আমি এখন আর আপনার সাথে কোনো রকম কথা বাড়াতে চাই না। এমনিতেই আপনি আর আমার আব্বু আম্মু মিলে আজ আমার যেটা করলেন তা আমি জীবনে ভুলবো না। আপনার কথা না হয় বাদই দিলাম, আমার আব্বু আম্মু কী করলো এটা আমার সাথে, সেটা ভেবেই তো আমার মনটা বারবার খারাপ হয়ে যাচ্ছে। যা করেছেন না, আপনারা ভালোই করেছেন। আপনার কি সত্যি মন খারাপ? আমার না, আবার মন খারাপ করাটা সহ্য হয় না। আচ্ছা, আমি আপনাকে হাসির কিছু কথা বলে আপনার মন ভালো করে দেই এক্ষুনি। কোনো দরকার নাই, আপনারা এমনিতেই আজ আমার জন্য অনেক কিছু করেছেন, আর কিছু করতে হবে না। কিছু যদি করতেই চান তাহলে দয়া করে মুখটা বন্ধ রেখে ঘুমিয়ে পড়েন। আচ্ছা ঠিক আছে, আমি শুয়ে পড়ছি, আপনিও শুয়ে পড়েন। আমার চিন্তা আপনাকে না করলেও চলবে, আপনি ঘুমন। ঠিক আছে, আমি ঘুমোই তাহলে। একটা কথা কি জানেন, সময়টা আজ আপনাদের ছিল, তাই জোর করে বিয়েটা করে নিতে পারলেন। আমারও সময় আসবে একদিন, তখন আমিও সুদ সহ আসল আপনাদের তিনজনকেই ফেরত দিব। ওকে মিস্টার, সমস্যা নেই, আমিও সেই দিনের জন্য প্রস্তুত থাকবো। ওকে। মৌ কথা শেষ করে এক পাশ হয়ে শুয়ে পড়ল। রাজও কিছুক্ষণ বসে থেকে বাধ্য হয়ে মৌয়ের পাশেই শুল। মৌ ততক্ষণে ঘুমিয়ে পড়ল, কিন্তু রাজের কিছুতেই ঘুম আসছে না আজ। রাজ ভাবছে আব্বু আম্মু কি করে পারলো তার সাথে এমনটা করতে। ওরা তো দুজন তো খুব ভালো করেই জানতো যে ছোট কাল থেকেই গ্রামের পরিবেশ ওর একদম পছন্দ না। তারপরেও তারা কি করে পারলো গ্রামের একটা মেয়েকে ওর বউ করে ঘরে নিয়ে আসতে? কি করে সারা জীবন কাটাবে এই মেয়েটার সাথে? এসব ভাবনার মাঝেই রাজের চোখটা হঠাৎই বিছানায় লেগে গেল। তারপর রাজ ঘুমিয়ে পড়ল। রাজের সেই ঘুম ভাগলো ফজরের সময়, মৌয়ের দেওয়া পানির ছিটাতে। রাজ পানির ছিটা পেয়ে ঘুম থেকে লাফিয়ে উঠল। দেখলে মৌ তার দিকে তাকিয়ে হাসছে। রাজ বলল, কি হলো এটা? কি আবার হবে, যা হবার তাই হলো। আমার গায়ে পানির ছিটা দেওয়ার কারণটা কি? কারণটা হলো আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলা। ঘুম থেকে জাগানোর কারণ? কারণ হলো ঘুম থেকে ওঠানো। আমার এখন ইচ্ছে করছে আপনাকে গলা টিপে মেরে ফেলতে। মেরে ফেলতে ইচ্ছে হচ্ছে কেন? ঘড়িতে তাকিয়ে দেখেন 5টা বাজে। এখন আমায় ঘুম থেকে জাগালেন কেন? এখন আমি ঘুম থেকে উঠে কি করব শুনি? কি করবেন তাহলে? কান পেতে ভালো করে শোনেন। বাহির থেকে কি সুন্দর ফজরের আজানের সুর ভেসে আসছে। যান, ওঠেন, ফ্রেশ হয়ে অজু করে নামাজে চলে যান। আমি কি পাগল হয়ে গিয়েছি নাকি যে আমি এখন নামাজে যাব? এটা পাগল হওয়ার কি আছে, বুঝলাম না তো। এত সকালে ঘুম থেকে জাগিয়ে তুলেছেন আমায় নামাজে যেতে? হ্যাঁ তুলেছি, তাতে কি? শুনেন, আমি 11টার আগে কখনো ঘুম থেকে উঠি না। আমার এখন অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাই। হ্যাঁ জি না, আমি এখন আপনাকে ঘুমাতে দিব না, কারণ এই মুহূর্তে আপনার ঘুম থেকে নামাজ উত্তম। ঘুমিয়েই তো জীবনের অনেকটা সময় নষ্ট করে দিলেন, আর কত নষ্ট করবেন? এবার যান না, একটু আল্লাহর ইবাদতে মনোযোগ দিন প্লিজ। এই মেয়ে এসব বলে কি? আচ্ছা
আমি কি করব না করব সেটা কি আপনার থেকে শিখতে হবে? জানতো পেঁচাল না পেরে। আপনার নামাজ আপনি পড়েন আর আমায় একটু ঘুমাতে দেন। নামাজ না পড়লে তো কিছুতেই আমি আপনাকে ঘুমাতে দিব না। আপনি না দেয়ার কে? আমার যা খুশি আমি তাই করব। আমি কেন আপনার কথা শুনতে যাব? আর বেশি কথা বললে না একদম দরজার বাহিরে বের করে দিব বলে দিলাম। দেখেন, আমি এখন নামাজে দাঁড়াবো। আপনি বাহিরে যদি না যান, অন্তত চলেন, আমার সাথেই পড়বেন। লোক দেখানো নামাজ না আপনারটা, আপনি পড়েন, আমার পড়তে হবে না। এটা কেমন কথা বললেন আপনি? ঠিক মানতে পারলাম না। নামাজ কখনো লোক দেখানোর জন্য পড়া হয় না। আল্লাহকে ভয় করে কবরের কঠিন আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য এবং পরকালের শান্তির আশায় নামাজ পড়া হয়। আপনি তো দেখছি হাই সোসাইটির মানুষের সাথে চলাফেরা করে এই দুনিয়ার মোহে পড়ে গিয়েছেন। আল্লাহকে ভুলে নাস্তিক হয়ে গিয়েছেন, নামাজ পড়তে চান না। আপনি জানেন পবিত্র কুরআন পাকে আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, ৮২ বার নামাজের কথা উল্লেখ করেছেন। একবার কি ভেবে দেখেছেন এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আর আপনি এই ক্ষণস্থায়ী জীবনের সুখের আশায় নামাজ না পড়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দিতে চাইছেন, আখিরাতের জীবনের কথা চিন্তাও করেন না। আচ্ছা, আপনি কি আপনার পরিবার পরিজনের সাথে বেহেশতে যেতে চান না, নাকি দোজখের কঠিন আযাব ভোগ করতে চান? যদি বেহেশতে যেতে চান তাহলে তো অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে, কারণ বেহেশতের চাবি হচ্ছে নামাজ। নামাজ ছাড়া পরকালে মুক্তির কোনো উপায় নেই। তাই বলছি, নামাজ পড়েন। আপনি তো দেখছি ভালো ভাষণ দিতেই জানেন। এটা ভাষণ না, এটা হচ্ছে পথভ্রষ্ট মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার আহ্বান মাত্র। হয়েছে হয়েছে, অনেক বলে ফেলেছেন, আর কিছু বলতে হবে না। আমার আব্বু আম্মুর প্রতি এখন আমার যা রাগ উঠছে না, তারা আর মানুষ পেল না, গ্রামে থেকে এক জঙ্গলি ধরে এনে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ওদের জন্য আজ আমার ঘুম হারাম হলো। কাল থেকে আর কি হয় ওই উপরওয়ালাই ভালো জানেন। আপনি নামাজ পড়া শুরু করেন, দেখবেন আর কোনো কিছু হবে না, কারণ নামাজ মানুষকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। দয়া করে থামবেন একটু। কাল এ বাড়িতে আসার পর থেকে দেখছি কানের কাছে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছেন। সমস্যাটা কি আপনার? দয়া করে বলবেন কি চাচ্ছেন আপনি? কেন আমায় বিয়ে করেছেন? কত টাকা দিলে আপনি আমায় মুক্তি দিবেন? প্রথম কথা, আমি টাকার জন্য আপনার বউ হইনি। দ্বিতীয় কথা, আমি আপনাকে কখনো ছাড়বো না, কারণ আমি আপনার সাথে ইহকাল পরকাল দুই জায়গাতেই থাকতে চাই। আর কি চাচ্ছি কি শুনবেন? তাহলে শোনেন। আপনার আব্বু আম্মু অনেক আশা করে আমায় এই বাড়িতে নিয়ে এসেছেন, যেন আপনাকে ভুল পথ থেকে আমি সঠিক পথে ফিরিয়ে আনতে পারি। হা হা হা, যার পিতা মাতাই চেষ্টা করে ব্যর্থ হয়ে গিয়েছেন সেখানে আপনি তো তুচ্ছ। আমি ভালো হব না, আর আপনার দেখানো পথেও কখনো হাঁটবো না। তাই ভালোই ভালোই বলছি, আমার জন্য নিজের জীবনটা নষ্ট না করে এখান থেকে চলে যান। চলে যেতে তো আমি আসিনি। আমি জানি আমার উদ্দেশ্য একদিন সফল হবেই, কারণ আল্লাহ আমার সাথে আছেন তো। কোনো কালই হবে না। অযথা বৃথা সময় নষ্ট করবেন। দেখা যাক না কি হয়। দেখতে থাকেন আপনি। এখন আপনি নামাজ পড়বেন না, তাই তো? হ্যাঁ, পড়বো না। আচ্ছা, আমি একাই পড়ি তাহলে, আপনি ঘুমোন। মৌ নামাজের জন্য চলে গেল আর রাজ আবার ঘুমিয়ে পড়ল। দুপুর 12টায় ঘুম থেকে উঠে সামান্য কিছু খেয়ে নিল, তারপর কয়েকজনকে ফোন দিয়ে বাইরে যাওয়ার জন্য বেরিয়ে পড়বে। তখনই মৌ বলল, 1 মিনিট দাঁড়ান। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার অনেক তাড়া আছে। কিসের এত তারা আপনার? আর কোথায় বা যাচ্ছেন জানতে পারি? তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। যদি না দিই? না হলে আমিও বের হতে দিব না। কি করে আটকাবেন আমায়? ওই যে গেটের দিকে তাকিয়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। ও মা, গেটে তালা? হ্যাঁ, তালা। কে লাগালো? কে আবার? আমি। কারণটা কি জানতে পারি? আপনাকে এখন কোথাও বের হতে দিব না, এটাই হচ্ছে কারণ। আপনি বললেই আমি শুনবো নাকি? ভালোই ভালোই চাবি দেন বলছি, আমি বের হব। যদি না দেই? বাধ্য করব দিতে। তাই নাকি? হ্যাঁ তাই। করেন দেখি কিভাবে বাধ্য করেন।
চাবি দেয় না বলে রাজ মৌয়ের হাতে এমন জোরে মোচড় দিল মৌ তা কান্নাই করে দিল। মৌয়ের কান্নার শব্দ শুনে আপু আম্মু রুম থেকে বেরিয়ে আসলো। এসে দেখলো রাজ এখনো মৌয়ের হাত ধরে আছে আর মৌ চিৎকার করছে। রাজের আব্বু এসে তাড়াতাড়ি রাজের থেকে মৌয়ের হাত ছাড়িয়ে নিয়ে রাজের গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, কি হচ্ছেটা কি এসব? এমনভাবে কেউ কারো হাত ধরে? মেয়েটা ব্যথায় চিৎকার করছে, তোর কানে যাচ্ছে না? হ্যাঁ, কানে যাচ্ছে, কিন্তু ও গেটে তালা কেন লাগিয়েছে জিজ্ঞেস করো ওকে। ওর সাহস কি করে হয় আমায় এইভাবে আটকে রাখার? তোর বাহিরে কি এমন কি কাজ আছে? আগে সেটা শুনি একটু। আছে, কাজ আছে, চাবি দিতে বলো ওকে। চাবি তো ওর কাছে নেই, চাবি আমার কাছে। আর তালা আমি ওরে লাগাতে বলছি, তাই লাগিয়েছে। কিন্তু কেন? তোকে সঠিক পথে ফিরিয়ে আনতে। এমনিতেই তো এই মেয়েটার সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা তোমরা শেষ করে দিয়েছো, আর কি চাও? দেখ, কোনো বাবা মা সন্তানের কখনো খারাপ চায় না। আমরা যা করেছি তোর ভালোর কথা চিন্তা করেই করেছি। দরকার নেই আমার এমন ভালোর। গাইয়া এক মেয়ে নিয়ে তোমরা সারা জীবন কাটাতে পারো, কিন্তু আমি পারবো না। কারণ আমার পছন্দ মডার্ন মেয়ে। গাইয়া আলকাঁচা মেয়ে আমার একদম পছন্দ না। দেখ, তুই যে পথে হাঁটছিস এটা ঠিক নয়। তুই এসব পথ থেকে ফিরে আয়। আমি ফিরে আসবো না, আমি এই পথেই হাঁটবো। আর শোনো, এতদিন আমি তোমায় ভয় পেতাম এবং কিছুটা রেসপেক্ট করতাম, কিন্তু আজ থেকে তাও করব না। আমি আমার মতো করে চলবো, কারো কোনো কথা শুনবো না আজ থেকে। তাহলে আমার বিষয় সম্পত্তি কানা করিও পাবি না, সব আমি বৌমার নামে লিখে দেব। তোমার যা খুশি হয় করো, তাও আমি এই মেয়েকে মেনে নিব না। চাই না তোমার সম্পত্তি কানা করি, তোমরা থাকো তোমাদের সম্পত্তি আর এই মেয়েকে নিয়ে। আমি চললাম। যা না, যা মানা করেছে কে? নষ্ট তো হয়েই গেছিস, বাড়ি থেকে বেরিয়ে দেখ না জীবন কতটা কষ্টের। কে তোকে নেশা করার টাকা দেয় আমিও দেখি। কে আবার দিবে? আমার বন্ধুরা আছে না, তারাই দিবে। দেখ না কয়দিন দেয়, আমিও দেখি একটু। কে তোরে সেই জনদরিদ্র বন্ধুগুলো? মৌ আর দাঁড়িয়ে থাকতে পারলো না, বলল, বাবা ওকে যেতে দিন, ওর যেখানে খুশি ও যাক। রাজ চাবি নিয়ে গেট খুলে বেরিয়ে পড়ল। রাত চলে যাওয়ার পর বাবা চিৎকার করে বলল, মৌরে মা, আমাদের তুই ক্ষমা করে দিস। আমরা আমাদের নষ্ট ছেলের বউ করে তোকে ঘরে এনে তোর জীবনটাও নষ্ট করে দিলাম। কী সব বলছো বাবা? আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, এতে তোমাদের কি দোষ বলো? তবে আমি তোমাদের কথা দিচ্ছি, যে কোনো মূল্যে ওরে আমি সঠিক পথে ফিরিয়ে আনবো। দেখ চেষ্টা করে। এভাবে দেখতে দেখতে রাত হয়ে গেল। রাত 10টায় নেশা করে বাড়ি ফিরল। রাতে ঘুমিয়ে আবার ঘুম থেকে উঠে সেখানে চলে যায়। মৌয়ের কোনো কথা শুনে না। এভাবেই প্রতিদিন চলতে থাকলো। একদিন সারা রাতে আর বাসায় ফিরেনি। মৌ তো চিন্তায় পড়ে গেল। তাই ফজরের নামাজ পড়ে বাবাকে গিয়ে বলল, ও কোথায় কোথায় যায় তোমরা জানো? হ্যাঁ জানি, কিন্তু কেন? সেই ঠিকানাটা আমায় দাও তো। কি করবি ঠিকানা দিয়ে? দরকার আছে, আমায় দাও তো। আচ্ছা নে, কিন্তু তুই চিনবি তো? তোমরা আমায় নিয়ে ভেবো না, আমি ঠিক চেনে নেব। মৌ বাবার ঠিকানা অনুযায়ী ডিস্কো ক্লাবে গেল। গিয়ে দেখে সেখানে রাজ রক্তাক্ত হয়ে পড়ে আছে। মৌ ম্যানেজারকে দেখে রাজের এমন হওয়ার কারণ জিজ্ঞাসা করলো। ম্যানেজার বলল, দেখেন, এখানে শত শত লোক আসে, আমরা কেমন করে বলবো ওনার এই অবস্থা কে করেছে? তবে শুনেছি ওনার কয়েকটা বন্ধুর সাথে মদের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়েছে, ওরাই হয়তো ওর এমন অবস্থা করেছে। ওকে, আপনারা আমায় একটু সাহায্য করেন তো, একটু গাড়িতে তুলে দেন ওকে, আমি ওকে নিয়ে হসপিটালে যাব। আচ্ছা ঠিক আছে। তারপর সবাই ধরাধরি করে গাড়িতে তুলে দিল। মৌ রাজকে একটা হসপিটালে ভর্তি করে ডাক্তারের সাথে কথা বলল। ডাক্তার বলল, দেখেন, আপনাদের পেশেন্টের অনেক রক্তক্ষরণ হয়েছে, তাকে ইমিডিয়েটলি এই এ পজিটিভ গ্রুপে রক্ত দিতে হবে। মৌ বলল, ডাক্তার, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, আপনি আমার শরীর থেকে রক্ত নিতে পারেন যা লাগে। আচ্ছা, তাইলে তো ভালোই হলো। আপনি তাড়াতাড়ি আমার সাথে আসেন, এক্ষুনি রক্ত দিতে হবে। বেশি দেরি করলে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ ডক্টর সাহেব, চলেন। মৌ রক্ত দিয়ে মা বাবাকে কল দিয়ে সবটা জানালো। তারা ছুটে হসপিটালে চলে আসলো। এসে দেখে রাজের জ্ঞান ফিরেছে, সে একটু ভালো আছে। ডাক্তার আসার পর বাবা কথা বলল। ডাক্তার বলল, সঠিক সময় এই মেয়েটা আপনার ছেলেকে নিয়ে এসে রক্ত দিয়েছে।
বলে তেমন কিছু হয়নি, তা না হলে সিরিয়াস অবস্থা হয়ে যেত। বাবা বলল, ওকে কবে বাসায় নিয়ে যেতে পারবো ডাক্তার? 3-4 দিনের মধ্যে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, 3-4 দিন হসপিটালে কে থাকবে রাজের সাথে? আমি থাকবো বাবা, আপনি আর মা বাসায় চলে যান। আচ্ছা তাইলে তুই থাক, আমরা যাই, সমস্যা হলে কল দিস। আচ্ছা যাও তোমরা। 3-4 দিন মৌ হসপিটালে রাজের সাথে থেকে অনেক সেবা যত্ন করেছে। তারপর একটু সুস্থ হওয়ার পর বাড়ি নিয়ে আসলো। বাড়িতে এসেও সারাক্ষণ রাজের পাশেই ছিল মৌ। রাজ এখন অনেকটা সুস্থ, খাওয়া দাওয়া করতে পারে, ঠিকমতো হাঁটতে পারে। মৌ বলল, আপনি সুস্থ হয়ে গিয়েছেন, আল্লাহর কাছে শুক্রিয়া। রাজ বলল, আপনি আমার জন্য এত কিছু কেন করেছেন জানতে পারি? আপনাকে সুস্থ করার জন্য। এত কিছু করে কি ভেবেছেন আপনি আমার মন পাবেন? কখনো পাবেন না, কারণ আমি আপনাকে কোনোদিন মেনে নিব না। মেনে নেওয়ার দরকার নেই, আপনি শুধু সঠিক পথে ফিরে আসেন, আমি এতেই খুশি। হ্যাঁ, আমি সঠিক পথে ফিরে আসব, আব্বু আম্মু যা বলে আমি তাই করব, কিন্তু বিনিময়ে আপনাকে একটা শর্ত দিব। বলেন আপনি আমার শর্তে রাজি? আপনাকে সঠিক পথে ফেরাতে আমি সর্বশর্তে রাজি। বলেন কি করতে হবে আমায়? আমি যেদিন সম্পূর্ণরূপে সঠিক পথে ফিরব সেদিন আপনাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। বলেন আপনি রাজি? আমাকে আপনার এতই অপছন্দ? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আপনি যেহেতু রাজি হয়েছেন, আমিও তাহলে সঠিক পথে চলতে আজ থেকে আপনি যা বলবেন তাই শুনবো। বলেন কি কি করতে হবে আমায়? প্রথমে নামাজে মন দিতে হবে, কারণ নেশা, আড্ডাবাজি আর ডিস্কোতে যাওয়া বাদ দিয়ে বাবার সাথে ব্যবসায় মনোযোগ দিতে হবে। ওকে, তাই হবে। তাহলে এখন জোহরের আজান হয়ে গিয়েছে, নামাজে যান আপনি। ঠিক আছে, যাচ্ছি। এদিকে মৌও অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে প্রার্থনা করছে, আল্লাহ তুমি ওর সহায় হও, ওরে সঠিক পথ দেখাও তুমি। একটু পরে রাজ নামাজ পড়ে বাড়ি আসলো। রাজের আব্বু তো বেশ অনেকটা অবাক হলো রাজকে নামাজে দেখে। আম্মুও কিছুটা অবাক হলো, আবার খুশিও হলো। মৌ রাজকে দেখে বলল, ও আপনি চলে এসেছেন, চলেন খাবার দেই, আপনি খেয়ে নেন। রাজ মৌয়ের কথা মতো চুপচাপ খেয়ে নিল। তারপর রুমে চলে গেল। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর রাজ একটু ঘুমিয়ে নিল। ঘুম থেকে উঠে যথাসময়ে নামাজ পড়ে নিল। এভাবেই রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে রাজ রুমে গিয়ে বসে আছে। এমন সময় রাজের মোবাইলে একটা কল আসে। রিসিভ করে বলল, হ্যাঁ সজীব, বল। কিরে রাজ, তুই কয়েকদিন যাবৎ ডিস্কোতে আসছিস না? কি হয়েছে কি তোর? কিছু হয়নি, এমনি যাচ্ছি না। আরে এখনই তো জীবনটা উপভোগ করার সময় রে। ঘরে বসে কি করছিস তুই? চলে আয়, তোর ভাবিও আসছে আজ আমার সাথে। জানিস ও এইসব বিষয়ে বেশ এনজয় করে, আমারও তাই ভালোই লাগে। একটা কথা কি জানিস রাজ, জীবনে মনের মতো একজন সঙ্গীর খুব প্রয়োজন। ঠিকই বলেছিস সজীব। তাহলে দেরি না করে চলে আয়। হ্যাঁ, আমি আসছি। এমন সময় মৌ রুমে এসে বলল, আপনি কি এখন কোথাও বের হবেন নাকি? হ্যাঁ, কোথায় যাবেন? ডিস্কোতে। আবার সেখানে কেন? আপনি তো আমায় কথা দিয়েছিলেন। রাখেন আপনার কথা, জীবনটা এখন এনজয় করার সময়। এভাবে ঘরে বসে কাটিয়ে দিলে আমার চলবে না, আমাকে যেতেই হবে। দেখেন, বোঝার চেষ্টা করেন, আপনি যেসব করতে চাচ্ছেন এইসব কোনো ভালো দিক নয়। আপনি এসবের কি বুঝবেন, ভালো কি মন্দ? যদি আমার সেখানে যেতেন না তাহলে বুঝতেন জীবন কতটা আনন্দের। আমার এইসবে গিয়ে জীবন উপভোগ করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি মনে করি নামাজের চেয়ে শান্তি পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। তার প্রয়োজন হবে কেন? আপনি যে একটা গাইয়া, গাইয়ারা এসবের কি বোঝে? আমার বন্ধুরা কত এনজয় করে তাদের মডার্ন মনের মতো জীবনের সঙ্গী পেয়ে, আর আমার জন্য আব্বু আম্মু যে কি এনে দিল। দেখেন, জন্ম, মৃত্যু, বিয়ে 3টি জিনিস আমাদের হাতে নেই। আগে থেকে মহান আল্লাহ সব নির্ধারণ করে দেন। তাই বলছি, অন্যের বউ দেখে আফসোস করবেন না। আর একটা কথা মনে রাখবেন, ওরা যদি আপনার জীবনে কল্যাণ বয়ে আনতো তাহলে আল্লাহ তাদের মতো কারোর সাথে আপনাকে মিলিয়ে দিত, আমার সাথে নয়। আর কি জানি বললেন, ওরা অনেক সুখী জীবন পার করছে। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, ডিস্কোতে তাদের সকলে যতই হ্যাপি কাপল মনে করুক না কেন, রিয়েল লাইফে তারা সুখী নয়। একটা না একটা অশান্তি তাদের পরিবারে লেগেই আছে। এর কারণ কি জানেন? কারণ তারা পাপাচারে লিপ্ত হয়ে আল্লাহকে ভুলে যাচ্ছে, তাই তাদের উপর থেকে আল্লাহর রহমত জিনিসটা উঠে যাচ্ছে। এখনো সময় আছে, আপনি এ পথ থেকে সরে আসেন।
তা না হলে ধ্বংস হতে বেশি সময় লাগবে না। এই, আপনার এসব ভাষণ বন্ধ করেন তো। আপনি দেখছি আমার মাথাটা পুরো নষ্ট করে দিবেন। সরেন, আমায় যেতে দেন। না, আমি আপনাকে কোথাও যেতে দিব না এখন। আমার সামনে থেকে সরেন বলছি। না, আমি আর আপনাকে ভুল পথে পা বাড়াতে দিতে পারবো না। সরবেন না তো? ওকে। বলেই রাজ মৌকে জোরে এক ধাক্কা দিল। রাজের ধাক্কায় মৌ গিয়ে দেয়ালের সাথে বাড়ি খেল। সাথে সাথে কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। রাজ মৌয়ের এই অবস্থা দেখেও না দেখার ভান করে চলে গেল, আর মৌ এদিকে অজ্ঞান হয়ে পড়ে আছে। একটু পর শাশুড়ি মা রুমে এসে দেখলো মৌ অজ্ঞান হয়ে পড়ে আছে আর কপাল দিয়ে রক্ত পড়ছে। রাজও রুমে নাই। তিনি মৌকে এই অবস্থায় দেখে ঠিক থাকতে পারল না, চিৎকার দিয়ে উঠল। বাবা চিৎকারের শব্দ পেয়ে রুমে চলে আসলো। এসে মৌয়ের এই অবস্থা দেখে তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার মৌয়ের প্রথমে জ্ঞান ফেরালো, তারপর কপালে সেলাই করে দিল আর কিছু ঔষধ লিখে দিয়ে বলল, ইচ্ছে করলে আপনারা রোগীকে আজই বাসায় নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। মা বাবা মৌকে জিজ্ঞাসা করে বাসায় নিয়ে আসলো। মৌ বলল, বাবা, এই ঘটনা আমার বাড়িতে জানানোর দরকার নাই, অযথা তারা টেনশন করবে। কিন্তু মা, কোনো কিন্তু না। তবে যাই বলিস, আমি এই জন্য রাজকে ছেড়ে কথা বলবো না। বাবা আজ রাজের উপর ভীষণ রেগে গেল। বলল, ওর এত বড় সাহস কি করে হয় যে ও তোর গায়ে হাত তুলে? আজ আসুক বাড়িতে। এমন সময় রাজ বাড়িতে আসলো। রাজের আব্বু বলল, এই যে লাট সাহেব, এখানে দাঁড়ান। রাজ দাঁড়িয়ে গেল। রাজের আব্বু বলল, তুই তো দেখছি দিন দিন নেশা করে ভালোই অমনস হয়ে গিয়েছিস। দেখছে মেয়েটার কি অবস্থা করেছিস, শার্টটা সেলাই লেগেছে ওর কপালে। রাজ মৌয়ের দিকে একবার তাকালো, আবার রাজের আব্বু বলল, এতে হয়তো তোর কিছুই আসে যায় না, তাই না? কি করে আসে যাবে? জবাব দিয়ে তো তোকে করতে হবে না, করতে হবে আমায়। কারণ আমি জোর করে ওর বাবার হাতে পায়ে ধরে আমার নেশাখোর ছেলের জন্য এ বাড়িতে ওকে বউ করে নিয়ে এসেছিলাম। কাজের কাজ তো কিছুই হলো না, অযথা মেয়েটাকে ঘরে এনে আমি কষ্ট দিলাম। কে বলেছে ওরে আমার বউ করে আনতে? কেউ বলেনি, আমরাই নিয়ে এসেছিলাম। আর আমি কি ভুল যে করেছিলাম সেটা ভালো করেই বুঝতে পারছি। কুলাঙ্গার কোথাকার, তুই থাক তোর মতো করে। আমি আমার আস্থার বিষয় সম্পত্তি সব বৌমাকে লিখে দিয়ে তোর মাকে নিয়ে কিছুদিনের মধ্যে হজে চলে যাব। রাজ আর কিছু বলল না, রুমে চলে গেল। মৌ একটু পর রুমে গিয়ে শুয়ে পড়ল। রাজ মৌকে দেখে বলল, এখন তো আপনার 16 কলা পূর্ণ হতে চলেছে, এবার আপনি খুশি তো? মৌ বলল, মানে কিসের 16 গলা? কেন শুনেননি? আব্বু সব আপনাকে লিখে দিবে বলল। আপনি তো এটাই চেয়েছিলেন, তাই না? এবার আপনি পুরো ঘরে রাজত্ব পেয়ে যাবেন। দেখেন, আমি এখানে রাজত্ব করতে আসিনি, এসেছিলাম এক অসহায় বাবার আর্তনাদ শুনে তাদের ছেলেকে সঠিক পথে সন্ধান দিতে। আর ন্যাকামি করতে হবে না। আমি আজ খুব ভালো করে বুঝতে পারছি আমি নেশা করি কেন আপনি এই বিয়েতে রাজি হয়েছেন। কারণ আমার আব্বুর কারি টাকা আছে বলে। ছেলে নেশা করার সুযোগে আব্বুকে দিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে সব সম্পত্তি নিজের করে পাবেন বলে বিয়েটা করেছেন, তাই না? ছি, এসব আপনি কি বলছেন? আমি তো এসব কল্পনাতেও আনিনি। যত সব অভিনয়, এই জন্য আমার গ্রামের মেয়েদের পছন্দ না। মৌ আর কথা বাড়ালো না, কিছুক্ষণ চুপ থেকে ঘুমিয়ে পড়ল। রাজও ঘুমিয়ে পড়ল। মাঝরাতে মৌয়ের কান্নার শব্দে রাজের হঠাৎ ঘুমটা ভেঙে যায়। রাত চোখ মিলে তাকিয়ে দেখে মৌ জায়নামাজে বসে কান্না করছে আর বলছে, এ খোদা, আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি কোনো সম্পত্তির আশায় এই বিয়েটা করিনি। এই বিয়েটা আমি করেছিলাম শুধুমাত্র আমার শ্বশুরের অনুরোধ রাখতে। স্বামীকে যদি আপন করে না পাই, এইসব সম্পত্তি দিয়ে আমি কি করব? চাই না আমি কিছু। তুমি শুধু আমার স্বামীকে সঠিক পথে চলার তৌফিক দাও খোদা, ওরে তুমি হেদায়েত দান করো, আমি আর কিচ্ছু চাই না। রাজের আর ঘুম হলো না। কি ভেবে যেন ঘুম থেকে উঠে নামাজে চলে গেল। মৌ রাজের নামাজে যাওয়া দেখে অবাক হয়ে গেল, কারণ যে ছেলে 11টার আগে ঘুম থেকে উঠে না, সে ছেলে আজ কি করে এত সকালে উঠে ফজরের নামাজে চলে গেল। যাক, মৌয়ের দৃশ্য দেখে বলল, আলহামদুলিল্লাহ। মৌ নামাজ শেষ করে শ্বশুর শাশুড়িকে নামাজের জন্য ডেকে তুলল। শাশুড়ি মা ঘুম থেকে উঠে বলল, কিরে মা, তোর কপালে কি অবস্থা? এখন ব্যথা করে? না, আমি আল্লাহর রহমতে ঠিক আছি। তোমরা দুজন নামাজ পড়ে নাও কেমন? আচ্ছা ঠিক আছে। আর একটা কথা বলার আছে তোমাদের। হ্যাঁ বল, কি বলবি? তোমাদের ছেলে তো আজ ঘুম থেকে উঠে নিজের ইচ্ছেতে ফজরের নামাজে চলে গিয়েছে।
ও মা, তাই নাকি? হ্যাঁ মা, তাই। সকাল সকাল এমন একটা খবর শুনে খুব ভালো লাগলো, কিন্তু ওর এই মনটা নামাজের প্রতি কতক্ষণ থাকে সেটাই দেখার বিষয় রে মা। ইনশাল্লাহ থাকবে, তুমি দেখো মা, আল্লাহর উপর ভরসা আছে তো আমাদের। হুম। যাও যাও, নামাজ পড়ে নাও, লেট হয়ে যাবে। হ্যাঁ, যাচ্ছি। শাশুড়িকে নামাজ পড়তে দিয়ে মৌদিকে রান্না বসিয়ে দিল। শাশুড়ি মা নামাজ শেষ করে এসে বলল, কি রে মা, তোর শরীরটা এমনিতেই ভালো নেই, তুই আবার কেন সকাল সকাল কাজ করতে নেমে গেলি? যা, তুই একটু ঘুমিয়ে নে, আমি এই দিকটা সামলে নিচ্ছি। না মা, তোমার কিছু করতে হবে না, আমি ঠিক আছি, আর আমি সবটা করে নিচ্ছি। আর কি জানি বললে, আমি আর একটু ঘুমিয়ে নিতাম। আমার এখন আর ঘুম আসবে না, কারণ ছোটকাল থেকেই ভোরে ওঠার অভ্যাস আমার। তাছাড়া ঘুম থেকে উঠে গেলে আমার আর ঘুম আসে না। তাই বলে এই শরীরে তুই কাজ করবি? দূর, কি যে বলো, কিচ্ছু হবে না আমার। তুমি রুমে যাও তো। কি আর করা, বউয়ের কথার কাছে শাশুড়ি মা হেরে গেলেন, তাই রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর মৌ রান্না শেষ করে সবাইকে খেতে ডাকলেন। রাজও এসে খেয়ে নিল। রাজ আজ যথাসময়ে কেউ কিছু বলার আগে ওয়াক্ত মতো নামাজে চলে গেল। মা বাবা খুব খুশি হলেন এটা দেখে। সেই দিনের পর থেকে রাজ নিয়মিতই নামাজে যেতে থাকে। এখন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরেও তেমন একটা বের হয় না। উগ্র চলাফেরাটা তার পাল্টে যাচ্ছে। বন্ধুরা ফোন করলেও যায় না কোথাও, উল্টো বলে ওর আর ওসব দিকে মন নাই, তোরাও পারলে আমার মতো হয়ে যা। মৌ এতে খুব খুশি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তার স্বামীর পরিবর্তনের জন্য। এভাবেই কেটে গেল অনেকগুলো দিন। রাজ এখন অনেক ভালো হয়ে গিয়েছে। একদিন দুপুরে নামাজ শেষ করে রাজ রুমে আসবে এমন সময় মৌ রুম থেকে বের হয়ে দুজনের হঠাৎ ধাক্কা লেগে গেল। মৌ বলল, এই রে, কি হলো এটা? আমি আসলে আপনাকে দেখতে পাইনি, সরি। রাজ একটা হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মৌ হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে এলো। রাজ রুমে বসে আছে এমন সময় আম্মু এসে বলল, কি রে, বসে আছিস, খাবি না? হ্যাঁ আমু, যাও, আমি আসছি। রাজ খেয়ে আবার রুমে চলে আসলো। কিছুক্ষণ পর আব্বু, আম্মু আর মৌয়ের হাসির শব্দে রুম থেকে বেরিয়ে এলো। এসে দেখে তারা তিনজনে বসে কি সুন্দর গল্প করছে আর হাসাহাসি করছে। রাজের এ ব্যাপারটা দেখে ভালো লাগলো, তাই তাদের কাছে এগিয়ে গেল। রাজের আম্মু বলল, আরে রাজ, তুই আয়, বস এখানে। রাজ এসে বসে সবার সাথে গল্পে যোগ দিল। সবার সাথে কিছুক্ষণ কথা বলে মনটা ফ্রেশ লাগছে রাজের। মৌ বলল, সবাই দেখছি আজ একসাথে, ভালোই হলো। অনেকদিন পর মনে হয় সবাই একসাথে হলাম আমরা, তাই না? রাজ বলল। হ্যাঁ ঠিক তাই। এর মাঝে আম্মু বলল, মৌ, একটা কাজ করো তো মা। হ্যাঁ মা, বলো, কি করতে হবে? ওই যে টেবিলে ফল রাখা আছে, যা ফলগুলো একটু কেটে নিয়ে আয়, কথা বলতে বলতে খাওয়া যাবে। হ্যাঁ মা, আমি যাচ্ছি। সাবধানে কাটিস, দেখিস আবার হাত যেন না কাটে। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না আমার। মৌ ফল কাটছে আর বসে রাজের কথা ভাবছে। কিছুদিন আগেও রাজ কি ছিল আর এখন কি হলো। সত্যি, মানুষ চেষ্টা করলে সব পারে, যদি তার উদ্দেশ্য সৎ। তার এসব ভাবনার মাঝে কখন হাত কেটে ফেলেছে খেয়ালই করেনি। শাশুড়ি মা এসে যখন বলল, কি রে মৌ, তোর আঙুল কেটে তো রক্ত পড়ছে, সাবধানে কাটবি তো পাগলি। মৌ হাতের দিকে তাকিয়ে বলল, ও মা, হাত কখন কাটলো, খেয়াল করিনি তো। বাবা আর রাজ কাছাকাছি ছিল, ওদের কথার শব্দ শুনে ছুটে আসলো। তাকিয়ে দেখে অনেকটাই কেটে গিয়েছে তার। রাজ ছুটে এসে মৌয়ের আঙুলটা টান দিয়ে নিয়ে তার মুখে ঢুকিয়ে নিল আর বলল, সাবধানে কাজ করবেন তো, একটু দেখলেন তো কি হলো। মৌয়ের কষ্টের মাঝেও কেমন একটা আনন্দ হচ্ছে রাজের এমন ব্যবহারে। মা গিয়ে মেডিসিন বক্স নিয়ে আসলো। এতক্ষণে রাজ তারপর মৌয়ের আঙুল ব্যান্ডেজ করে দিয়ে বলল, যান, এখন গিয়ে একটু রেস্ট করেন, আর এরপর থেকে সাবধানে দেখে শুনে কাজ করবেন। ব্যান্ডেজের এসব কাণ্ড দেখে মা বাবা দুজনকে ইশারা করে হাসলো। তারপর রুমে চলে আসলো। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে সবাই একসাথে খেতে বসলো, কিন্তু খেতে পারছে না, কারণ তার ডান হাতের আঙুল কেটে গিয়েছে। মৌ তারপরও চেষ্টা করছে, কিন্তু পারছে না। রাজ যেটা দেখে বলল, থামুন, আপনাকে আর কষ্ট করে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। এরপর রাজ মৌকে খাইয়ে দিল। মৌ তো রাজের হাতে খাবার খেয়ে আনন্দে চোখ দিয়ে পানি চলে আসলো। রাজ বলল, কি চোখে পানি কেন, আঙ্গুল কি খুব ব্যথা করছে?
না ঠিক আছে। খাওয়া শেষ করে রাজ আর মৌ রুমে চলে গেল। বাবা মাকে বলল, খেয়াল করেছো রাজের আম্মু, আমাদের ছেলেটা কিন্তু আস্তে আস্তে বৌমার প্রতি মায়া তৈরি হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। রাজ রুমে এসে বিছানায় বসে আছে আর মৌ আয়নার সামনে দাঁড়িয়েছে চিরুনি হাতে নিয়ে চুল আঁচড়ানোর জন্য। মৌয়ের আয়না তাকিয়ে দেখে রাজ তার দিকে তাকিয়ে আছে। মৌ দেখে ফেলাতে রাজ কিছুটা লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। মৌ রাজের কাণ্ড দেখে একটা হাসি দিল, তারপর চিরুনি নিয়ে মাথার চুলে টান দিল। অমনি হাতের ব্যথায় ও করে উঠল। রাজ বিছানা থেকে তাড়াতাড়ি নেমে এসে বলল, এই কি হয়েছে আপনার? হাতের দিকে তাকিয়ে দেখলো চিরুনি। রাজের বুঝতে বাকি রইল না চিরুনি হাতে নিয়েই মৌ ব্যথা পেয়েছে। তাই তার হাত থেকে চিরুনিটা নিয়ে হাতে ধরে মৌকে নিয়ে এসে বিছানায় বসালো। তারপর নিজেই চুল আঁচড়ে দিয়ে বলল, এবার আয়নায় দেখেন ঠিক আছে কিনা। মৌ আয়নায় তাকিয়ে মাথা নাড়ালো। তারপর রাজ বলল, নেন এবার শুয়ে পড়েন। হুম। মৌ শুয়ে পড়ল। রাজও শুয়ে পড়ল, কিন্তু রাজের আজ কেন জানি ঘুম আসছে না, শুধু এপাশ ওপাশ করছে। মৌ বলল, কি ব্যাপার, ঘুম আসছে না আপনার? না তো। কেন? জানি না। আমি আপনার মাথায় হাত বুলিয়ে দেই? না দরকার নাই, কারণ এমনিতে আপনার হাতে ব্যথা। ব্যথা, কিন্তু সমস্যা নেই, দেই না, প্লিজ না করবেন না। আচ্ছা। মৌ রাজের মাথায় হাত বুলাচ্ছে। রাজের ভিতর কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে মৌয়ের স্পর্শে। মনে হচ্ছে এই স্পর্শের জন্য রাজ বহুকাল অপেক্ষায় ছিল। কি এক অনুভূতি হচ্ছে তা রাজ প্রকাশ করতে পারছে না। এর মাঝেই রাজের চোখটা হঠাৎ গেল, তারপর সে ঘুমিয়ে পড়ল। মৌ রাজের দিকে তাকিয়ে বলল, পাগলটা দেখছি ঘুমিয়ে পড়েছে, আমিও এবার শুয়ে পড়ি তাহলে। মৌ শুয়ে পড়ল। মাঝরাতে রাজ হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। পাশ ফিরে তাকাতেই মৌয়ের ঘুমন্ত মুখটা তার চোখে পড়ল, কিন্তু চুলগুলো সামনে চলে আসায় মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে না। মুখ দেখা যাচ্ছে না বলে রাজ মুখের উপর থেকে আস্তে আস্তে করে মৌয়ের চুলগুলো একটু সরিয়ে নিল। তারপর মৌয়ের দিকে ভালো করে তাকালো। তাকিয়ে কপালের দিকে চোখ পড়ল রাজের। রাজ খেয়াল করলো তার দেয়া সেই আঘাতের চিহ্নটা কপালে এখনো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। নিমেষেই রাজের মনটা খারাপ হয়ে গেল আর নিজের ভিতরে একটা অপরাধ বোধ কাজ করলো। রাজ মনে মনে বলল, মৌ, তুমি আমায় ক্ষমা করে দিও প্লিজ। তখন আমি না বুঝেই এমনটা করেছিলাম। কপালের কাটা জায়গাটায় রাজ হাত বুলালো একটু। রাজের হাতের স্পর্শে মৌ জেগে যাচ্ছে, তাই রাজ তাড়াতাড়ি হাত নামিয়ে আবার অন্য পাশ হয়ে শুয়ে পড়ল, যেন মৌ কিছু বুঝতে না পারে। মৌ সজাগ হয়ে দেখলো রাজ ঘুমিয়ে আছে আর বাহিরে ফজরের আজান হচ্ছে। মৌ বিছানা থেকে উঠে রাজের কপালে একটা চুমু দিয়ে অজু করতে চলে গেল। রাজ এদিকে মৌয়ের চুমু পেয়ে পাগল প্রায়। রাজ একা একাই বলতে লাগলো, ও মা, আজ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি জড়লো আমার উপর। যাক, দিনটা মনে হয় আজ ভালোই যাবে। রাজ বিছানা থেকে উঠে হাসি মুখে নামাজে চলে গেল। মৌ নামাজ পড়ে রান্না বসিয়ে দিল। বাবা নামাজ শেষ করে কিছুক্ষণ হেঁটে বাসায় এসে মৌকে বলল, রাজ কোথায় রে মা? কেন বাবা, ও তো রুমেই আছে দেখছি, কোনো দরকার ওকে? দরকার, একটু ডেকে নিয়ে আসতো। কেন বাবা, ও কিছু করেছে নাকি? না রে, কিছু করেনি। তোদের দুজনকে একটু দরকার আছে আমার, তুই তো সামনেই আছিস, ও নাই তাই ডাকতে বলছি। ও আচ্ছা, যাচ্ছি। মৌ রুমে এসে বলল, এই যে আপনাকে বাবা ডাকছেন। আব্বু ডাকছে, কিন্তু কেন? জানি না তো। আচ্ছা আপনি যান, আমি আসছি। রাজ গিয়ে বলল, আব্বু আমায় ডেকেছো? শুধু তোকে একা নয়, মৌকেও রেখেছি। মৌ বলল, হ্যাঁ বাবা, এবার বলো। তোর মা আর আমি তো অনেকদিন থেকেই বলছিলাম হজে যাব, কিন্তু এতদিন ধরে তো কোনো ভরসা পাচ্ছিলাম না। এখন তো রাস্তায় অনেকটাই পরিবর্তন হয়ে গেছিস, তাই ভাবছি সব তোদেরকে বুঝিয়ে দিয়ে সামনের মাসেই আমরা হজ করতে চলে যাব। তোরা দুজন কি বলিস? মৌ বলল, বাবা এটা তো খুব ভালো কথা, তোমরা যাও, আমরা দুজন এদিকটা সামলে নিব। রাজও একই কথা বলল। তারপর বাবা বলল, মৌ, তোর সাথে আরো একটু কথা আছে আমার। হ্যাঁ বাবা, বলো। ভাবছিলাম একটু গ্রামে যাব, অনেকদিন যাব তো তোর বাবার সাথেও দেখা হয় না, গিয়ে দেখা করে আসি। আর সকলে যাওয়ার আগে একবার দাওয়াত করে আসি, ভালো কাজ যাচ্ছি, সকলের দোয়া নিয়ে যেতে হবে তো। মৌ বলল, কি, তুমি গ্রামে যাবে? হ্যাঁ রে মা। ইস, আমি কতদিন যাবৎ বাড়ি যাই না, কাউকে দেখতেও পারছি না,
মনটা কেমন ছটফট করছে তাদের জন্য। বাবা, তুমি আমায় তোমার সাথে নিয়ে যাবে প্লিজ? তুই যাবি আমার সাথে? হ্যাঁ বাবা, আমি যাব। অনেক দিন হলো মা বাবা কাউকে দেখি না। তাহলে যা গিয়ে রেডি হয়ে আয়, আমিও রেডি হয়ে বেরোচ্ছি। আচ্ছা বাবা। একটু পর বাবা আর মৌ বেরিয়ে পড়লো। মৌ চলে যাবার পর রাজ বাড়িতে কেমন একা হয়ে গেল। কিছু ভালো লাগছে না তার, কেমন যেন এক শূন্যতা অনুভব করছে। রাজ মনে মনে বলল, মেয়েটা বাড়িতে থাকলে তো আমার এমন লাগে না, তাহলে আজ কেন এমন লাগছে? মেয়েটার মাঝে কি আছে আমি নিজেই জানি না। কেন যে আজকাল ওর প্রতি মনটা বারবার টানে আমি বুঝে উঠতে পারি না। কখন যে ও আসবে বাড়িতে আর কখন যে ওকে দেখতে পাবো কে জানে। সকালে ওর চুমু খেয়ে ভাবছিলাম দিনটা হয়তো আজ ভালোই যাবে। দূর, কিসের আর ভালো গেল। এভাবে মৌয়ের জন্য ছটপট করেই রাজের সারা দিন চলে গেল। সন্ধ্যার সময় মৌ আর বাবা বাসায় ফিরল। বাসায় ফিরে মৌ নিজের রুমে না গিয়ে মায়ের রুমে চলে গেল। বাড়ি থেকে তাদের সকলের জন্য খাবার পাঠিয়েছে, সেগুলো মাকে দিল। আর বাড়ির অনেক গল্প করলো মায়ের সাথে। গল্প করতে করতে রাত হয়ে গেল। ঘড়িতে তাকিয়ে মা বলল, কিরে, রাতের খাবারের যে সময় হয়ে গিয়েছে, খাবি না? চল খেয়ে নেই। যা গিয়ে রাজকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ মা, যাচ্ছি। মৌ রাজকে গিয়ে বলল। এই যে মা আপনাকে খাবার খেতে ডাকছে। রাজ মনে মনে বলল, ইস, কোনো সন্ধ্যায় বাড়ি ফিরেছে আর মহারানীর এতক্ষণে সময় হলো এই রুমে আসার। খাবো না খাবার আজ? মৌ রাজের দিকে তাকিয়ে দেখে রাজ এখনো বিছানায়, তাই কাছে গিয়ে বলল, কি ব্যাপার, খাবার খাবেন না? চলেন। না, খাবো না। কিন্তু কেন? এমনি। এমনি আবার কেউ না খায় নাকি? খিদে নেই নাকি? জানি না। ও মা, এইভাবে কথা বলছেন কেন? কারোর উপর রাগ করেছেন নাকি? করলেই বা কার কি? যদি বলি কারো অনেক কিছু। অনেক কিছু না ছাই। রাগটা যে আমার উপর করেছেন ভালো করেই বুঝতে পারছি। দয়া করে বলবেন কেন রাগ করেছেন? আপনি সন্ধ্যায় বাড়ি ফিরে এই রুমে আসলেন না কেন? ও, এই জন্য রাগ করেছেন? আসলে মায়ের সাথে কথা বলতে বলতে খেয়াল ছিল না। সেখানে থাকতেন, আসলেন কেন? যান, চলে যান। আচ্ছা, আমার ভুল হয়ে গিয়েছে, সরি। এই যে দেখেন, কানে ধরলাম। এবার তো খেতে চলেন। আচ্ছা ঠিক আছে, আর কানে ধরতে হবে না, এবার খেতে চলেন। চলেন। খেয়ে এসে দুজনে ঘুমিয়ে পড়ল। রাজ আবার মাঝরাতে উঠে মুখে দেখছে, মনে মনে বলছে, এই মেয়েটার মাঝে এমন কি আছে যে আমায় এতটা পরিবর্তন করে দিল? আজ তো নিজেকেই নিজে চিনতে পারছি না আমি কি ছিলাম আর আজ কি হয়ে গেলাম। যাকে একদিন গাইয়া বলে অবজ্ঞা করতাম, আজ যেন তাকেই আমার কাছে বেশি ভালো লাগে। আসলে এই মেয়েটার দিকে যতই তাকাই ততই যেন তার মায়ায় পড়ে যাচ্ছি। জানি না কি আছে তার মাঝে, হয়তো আমি ওকে একটু একটু করে ভালোবেসে ফেলছি। দেখো কি সুন্দর করে ঘুমিয়ে আছে। ইস, কি সুন্দর লাগছে দেখতে তাকে। ঘুমালে যে কাউকে এতটা সুন্দর লাগে আগে জানা ছিল না। বড্ড মায়াবী আর পবিত্র লাগছে তাকে। অবশ্য তাকে পবিত্র লাগারই কথা, কারণ ও সবসময় আল্লাহর কাজে নিজেকে মগ্ন রাখে। শুনেছি যারা সবসময় আল্লাহর কাজে মগ্ন থাকে তাদের মুখের উপর এমনিতে একটা নুরানি ভাব চলে আসে, যার গুণে তাদের দেখতে এত সুন্দর লাগে। তবে যাই বলি, আমি ওর কাছে চিরকৃতজ্ঞ যে ও আমায় অন্ধকার পথ থেকে ফিরিয়ে আলো সন্ধান করে দিয়েছে। তা না হলে আমি একদিন সত্যি সত্যি অন্ধকারে তলিয়ে যেতাম। শুকরিয়া মহান আল্লাহর কাছে ও তার কাছে যে আমায় সঠিক পথ দেখিয়েছে। বাহিরে আজান হচ্ছে। রাজের সেদিকে কোনো খেয়ালই নেই, সে মৌকে দেখছে তো দেখছেই। এভাবে লুকিয়ে দেখার মাঝেই মৌয়ের ঘুমটা ভেঙে গেল। মৌ চোখ মেলে তাকিয়ে দেখে রাজ অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। মৌয়ের চোখে চোখ পড়তেই রাজ চোখটা নিচের দিকে নামিয়ে নিল। রাজ যতই চোখ নিচেই নামিয়ে নেয় না কেন, মৌয়ের বুঝতে বাকি রইল না যে রাজ তাকে ঘুমন্ত অবস্থায় লুকিয়ে লুকিয়ে দেখছিল। মৌ বিছানা থেকে উঠে পড়ল নামাজের জন্য। একটা হাসি দিয়ে অজু করতে চলে যাচ্ছে। যেতে যেতে বলল, লুকিয়ে লুকিয়ে তো অনেক দেখা হলো, এবার নামাজে যান মশাই। মৌয়ের কথাতে রাজও হেসে দিল। তারপর নামাজে চলে গেল। রাজ নামাজ শেষ করে রুমে যাবে এমন সময় বাবা বলল, রাজ, এদিকে একটু আয় তো। হ্যাঁ আব্বু, আসছি, বলো। কিছুদিন পর তো আমরা চলে যাব, তার আগে তো সবকিছু বুঝিয়ে নিতে হবে, তাই না? হ্যাঁ আব্বু, তুমি যে কয়দিন বাড়িতে আছো একটু একটু করে আমায় বুঝিয়ে দিও, তাহলে আমি আস্তে আস্তে সবটা বুঝে নিতে পারবো। ঠিকই বলেছিস। এখন বলো কি করতে হবে আমায়?
দেখ রাজ, প্রথমে তোকে একটা কথা বলি শোন। যে কোনো ব্যবসার মূলধন হচ্ছে সততা। যাই করি সবসময় ইমান ঠিক রেখে করবি, তাহলে দেখবি সব কাজে সফলতা পাবি। অসৎভাবে বেশি টাকা উপার্জন করে হারাম খাবার খাওয়ার থেকে সৎভাবে ব্যবসা করে কম খেয়ে বেঁচে থাকা উত্তম। আচ্ছা, আমি চেষ্টা করব সবটা তোমার মতো করে করতে। এখন চল তোকে কিছু বুঝিয়ে দেই, আর কখনো কি করতে হবে সময়ের সাথে তোকে আমি সব বলে দিব, ঠিক আছে? আচ্ছা। এভাবে একটু একটু করে কিছুদিনে রাত সবটা বুঝে নিল। দেখতে দেখতে আব্বু আম্মুর হজে চলে যাওয়ার দিনও ঘনিয়ে আসলো। 2 দিন পর তাদের ফ্লাইট, তাই বাড়িতে আজ সকল আত্মীয় স্বজনকে দাওয়াত করা হলো। সকাল থেকে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসতে শুরু করলো। মৌয়ের বাড়ি থেকেও সবাই চলে এসেছে। মৌ আজ অনেক খুশি সবাইকে একসাথে পাশে পেয়ে। কাজ করে ব্যস্ততায় অর্ধেক দিন কেটে গেল মৌয়ের। দুপুরে শাশুড়িমা বলল, সকাল থেকে অনেক কাজ করেছিস, এবার যা তো মা, গিয়ে একটু রেডি হয়ে আয়। একটু পর ঢাকার সব আত্মীয় স্বজন আসতে শুরু করবে। তারা অনেকে তোকে এখন পর্যন্ত দেখেনি। ফোন করে বলল বৌমাকে আজ কিন্তু দেখবো। আমি বলছি আচ্ছা সমস্যা নেই, আমি এই দিক সামলে নিচ্ছি, তুই যা, গিয়ে একটু রেডি হয়ে আয়। আচ্ছা মা, যাচ্ছি। তারপর মৌ রুমে এসে সাদা রঙের একটা 3 পিস পরল, চোখে একটু কাজল দিল আর ঠোঁটে হালকা একটু লিপস্টিক দিয়ে আবার শাশুড়ির কাছে চলে আসছিল। এমন সময় রাজ সামনে পড়ে গেল। রাজ মৌকে নিচ থেকে উপর পর্যন্ত দেখে বলল, মাশাল্লাহ, অপূর্ব লাগছে দেখতে। মৌ লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। এমন সময় রাজের মোবাইলটা হঠাৎ বেজে উঠল। রাজ কলটা রিসিভ করার সুযোগে মৌ দৌড়ে পালালো রুম থেকে। রাজ কল রিসিভ করে বলল, তুই আর কল দেওয়ার সময় পেলি না বন্ধু। আচ্ছা সমস্যা নেই, বল এখন কেমন আছিস? ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসলো আর বলল, বন্ধু, আমি ভালো নেই। কেন, তোর কি হয়েছে সজীব? আর কাঁদছিসই বা কেন এভাবে? বন্ধু, আমার সব শেষ হয়ে গিয়েছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোর কথাই যদি সেদিন আমি পাপের পথ ছেড়ে ভালো পথে চলে আসতাম, তাহলে আমায় আজকে এই দিনটা দেখতে হতো না বন্ধু। বন্ধুরে, পাপে যে বাপকেও ছাড়ে না তা আজ বুঝতে পারছি। হয়েছেটা কি বলবি তো? তোর ভাবি আমার সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে বিস্কু ক্লাবের এক লোকের সাথে আজ পালিয়েছে। কি বলছিস এসব? হ্যাঁ রে বন্ধু, আমি ঠিকই বলছি। এসব হাই সোসাইটির মেয়েদের ক্লাবেই মানায় রে বন্ধু, কারোর ঘরের বউ হিসেবে নয়। আর আরেকটা কথা শুনেছিস, তমলের বউ নাকি তার মায়ের সাথে ঝগড়া করে হাত কেটে হসপিটালে আছে। কই, আমি তো এসবের কিছুই জানি না। বন্ধু, তুই আমাদের সকলের থেকে ভালো আছিস আল্লাহর রাস্তায় চলে গিয়ে। আমার জন্য একটু দোয়া করিস বন্ধু, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে যেতে পারি। আচ্ছা ঠিক আছে। তারপর কল কেটে দিল ওপাশ থেকে। রাজ বলল, মানুষের জীবনটা কত বিচিত্র, কখন যে কি হয় বলা যায় না। তবে মৌ না থাকলে আমিও হয়তো কখনো ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসতে পারতাম না। ভাবতে অবাক লাগে, মাতাল হয়ে পড়ে থাকা রাজ এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর এর সব কিছু সম্ভব হয়েছে মৌ তোমার জন্য। এতদিন আমি বলতাম তুমি আমার যোগ্য নও, আর আজ মনে হচ্ছে আমি নিজেই তোমার যোগ্য নই মৌ। সত্যি তুমি অনেক ভালো একটা মেয়ে, যার কোনো তুলনা হয় না। আমার অনেক ভাগ্য যে তোমার মতো একজন জীবনসঙ্গী আমি পেয়েছি। তুমি গ্রাম থেকে শহরে বউ হয়ে এসে কি সুন্দর আমার সাথে, আমার আব্বু আম্মুর সাথে নিজেকে মানিয়ে নিয়েছো। খুব ভালোবেসে ফেলেছি তোমায়, খুব বেশি। রাজ রুমে বসে বসে এসব ভাবছে আর মৌ ওইদিকে সব মেহমানদের সাথে কথা বলছে। সব কিছু হাতে হাতে শাশুড়িকে করে দিচ্ছে। দেখতে দেখতে রাত হয়ে গেল। সকল মেহমান চলে গেল। সারাদিন কাজ করে মৌ শাশুড়ি মা দুজনেই অনেক ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। পরদিন মৌ ফজরের নামাজ পড়ে ব্যস্ত হয়ে পড়ল শাশুড়ি মায়ের সব জামা কাপড় গোছাতে, কারণ আজকের দিনটাই তারা দেশে আছে। সকাল হলেই মা বাবা বেরিয়ে পড়বেন। সব কিছু গুছিয়ে দিয়ে বলল, মা দেখো এইসব ঠিক আছে কিনা। মা বলল, হ্যাঁ মা, সব তো ঠিকই আছে। বাবারগুলো একবার দেখে নাও ঠিক মতো নিয়েছি কিনা। তোর বাবারগুলো আরো 4-5 দিন আগেই গোছানো হয়ে গিয়েছে। তাহলে তো ভালোই। আর শোনো, আজ সারাদিন তোমার আর বাবার কোনো কাজ নাই, শুধু নামাজ পড়বে, খাবে আর ঘুমাবে, তোমরা বুঝেছো? বুঝেছি। তোর কথা না শুনে উপায় আছে নাকি আমাদের? মনে থাকে জানো। মৌয়ের কথা মতোই সারাদিন কেটে গেল। তারপর রাতে খেয়ে মা বাবা তাড়াতাড়ি শুয়ে পড়ল, কারণ সকালে উঠে রেডি হয়ে বের হতে হবে। রাত শেষ হয়ে ভোর হয়ে গেল। মা বাবা উঠে নামাজ পড়ে খেয়ে রেডি হয়ে নিল।
রাজ আর মৌ মা বাবাকে এয়ারপোর্টে গিয়ে দিয়ে আসলো। পরদিন মা বাবা কল দিয়ে জানালো তারা ঠিকমতো পৌঁছে গিয়েছে। মৌ খবরটা শুনে বলল, আলহামদুলিল্লাহ, আর কোনো টেনশন নাই। রাজ এদিকে রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য। মৌ বলল, আপনি আবার এখন কোথায় যাচ্ছেন শুনি? ও মা, আব্বু যে দায়িত্বগুলো দিয়ে গিয়েছে সেগুলো পালন করতে হবে তো নাকি? ও হ্যাঁ, তাই তো। আপনাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ বলেন। এখন না, বাসায় এসে তারপর বলবো। বিকেলে রাজ বাসায় চলে আসলো। রাজ বাসায় আসার সাথে সাথে মৌ বলল, ও আপনি চলে এসেছেন, ভালোই হলো। এই নেন, এখানে সকল কিছুর চাবি রাখা আছে। আপনি সব কিছু এবার বুঝে নেন। আমি বুঝে নিব মানে? আপনি এভাবে ব্যাগ ট্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছেন? ও মা, আমার যে এবার চলে যাওয়ার পালা। মনে নাই আপনাকে কথা দিয়েছিলাম যেদিন আপনি সঠিক পথে ফিরে এসে ব্যবসার সকল দায়িত্ব বুঝে নেবেন সেদিন আমি আপনার জীবন থেকে চলে যাব। আজ তো কথা রাখার সময় এসেছে, তাই চলে যাচ্ছি। ভালো থাকবেন, আমি গেলাম। যেই মৌ চলে আসবে অমনি রাজ তার হাতটা ধরে ফেললো। তারপর বলল, সকালে যে বললাম তোমার সাথে কথা আছে, কি কথা আছে সেটা না শুনেই চলে যাবে? কি আর বলবেন, চলে যেতেই হয়তো বলবেন। না, সেসব কিছুই না। আচ্ছা মৌ, তুমি তো চলে যাচ্ছ, একটাবার ভেবে দেখেছো কি তুমি চলে গেলে আমার কি হবে? কি আর হবে, আপনার মনের মতো দেখে শহরের কাউকে খুঁজে নেবেন। আমার শহর যে আজ তোমার গ্রামের শিক্ষার কাছে হেরে গেছে মৌ। আমি আজ যা কিছু হয়েছি সব তো তোমারই জন্য। তুমি চলে গেলে আমি কি করে কাকে নিয়ে থাকবো বলতে পারো? এই রাজ্যে আর আগের রাজ নেই, অনেক পাল্টে গেছে। এই রাজ্যে তার মৌকে খুব ভালোবেসে ফেলেছে, তাকে ছাড়া সে কি করে কেমন করে বাঁচবে বলতে পারো? রাজ তুমি? হ্যাঁ মৌ, আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি। তোমায় ছাড়া আমি একটা মুহূর্ত কল্পনা করতে পারি না। তুমি চলে গেলে যে আমি মরেই যাব। মৌ রাজের মুখে ধরে বলল, না রাজ, এমন কথা বলতে নেই। তোমায় ছেড়ে চলে গিয়ে কি আমি ভালো থাকতে পারবো? তাহলে কেন চলে যাচ্ছিলে? আমিও তো যে তোমার কথা দিয়েছিলাম চলে যাব, তাই। সে কথা আমি ফিরিয়ে নিচ্ছি। তোমায় কোথাও যেতে হবে না। বলো, আমায় ছাড়া কোথাও যাবে না তুমি? বলো, যাবে না? যাব না তো কোথায় বা যাব আমি, যে এই মানুষটার মাঝে আটকা পড়ে গেছি। খুব ভালোবেসে ফেলেছি তাকে। সত্যি? রাজ মৌকে এক টান দিয়ে বুকে টেনে নিল, কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল। মৌ রাজকে শক্ত করে জড়িয়ে ধরল। এরপর দুজন দুজনকে ভালোবাসা দিয়ে চির আপন করে নিল। এমন ভালোবাসাগুলো যেন পৃথিবীর বুকে অনন্তকাল বেঁচে থাকে সে প্রত্যাশাই করি।